আসসালামু আলাইকুম। ধন্যবাদ যুক্তিবিদ্যার ক্লাসের সকল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে। তো বলছিলাম গঠন অনুসারে যুক্তিবাক্যগুলো দুই প্রকার, একটি হলো সরল আর একটি হলো যৌগিক। যে যুক্তিবাক্যগুলোর মধ্যে একের অধিক বক্তব্য থাকে সেই বাক্যগুলোকেই যৌগিক যুক্তিবাক্য বলা হয়। যৌগিক যুক্তিবাক্যগুলোকে যদি আমরা অর্থাৎ যৌগিক হয় কখন, যখন বাক্যগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে গঠিত হয়, অর্থাৎ একাধিক বক্তব্য যখন একই সঙ্গে প্রকাশিত হয়, বিবৃত হয়, তখন ওই বাক্যকে বলা হয় যৌগিক যুক্তিবাক্য। তখন ওই বাক্যকে বলা হয় যৌগিক যুক্তিবাক্য। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি তাহলে দেখা যাবে যে বলতে হবে রহিম ও করিম হয় সৎ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রহিম এবং করিম হয় সৎ বাক্যটি একটি বাক্যই, কিন্তু বাক্যটি একটি বাক্য হলেও এই বাক্যের মধ্যে দুইটি বক্তব্য লুকায়িত রয়েছে। তাহলে বিশ্লেষণ করলে এটা দেখা যাবে যে রহিম বাক্যটি এরকম হবে যে দুইটি বাক্য গঠিত হবে যে রহিম হয় সৎ এবং করিম হয় সৎ। তাহলে এই দুইটি বাক্য যুক্ত হয়ে একটি বাক্য গঠিত হয়েছে। এই জন্য এই বাক্যগুলোকে বলা হয় যৌগিক। যে বাক্যগুলোর মধ্যে একের অধিক বক্তব্য উপস্থাপিত হবে সেই বাক্যগুলোকে বলা হবে যৌগিক। তাহলে গঠন অনুসারে বাক্যগুলো দুই প্রকার বলেছিলাম। এখন সম্বন্ধ অনুসারে বাক্যগুলো দুই প্রকার, একটি হলো নিরপেক্ষ আর একটি হলো সাপেক্ষ। নিরপেক্ষ বাক্য যে বাক্যগুলোর বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো বক্তব্য উপস্থাপন করা হয়, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে বিধেয় পদ দ্বারা এমনভাবে কিছু বলা হয় যেখানে কোনো শর্ত থাকে না, অর্থাৎ নিরপেক্ষভাবে। নিরপেক্ষ মানে নিরপেক্ষমান, অর্থাৎ বিধেয় পদটি উদ্দেশ্য সম্পর্কে একটি বক্তব্য উপস্থাপন করে এমনভাবে যে যেখানে কোনো শর্ত থাকে না, অর্থাৎ সেখানে এই বাক্যটিকে বলা হয় সে অপেক্ষা করে না কারোর জন্য। অর্থাৎ মানে না, অপেক্ষমান, সে কারোর জন্য অপেক্ষা করে না। যেমন এখানে যদি বলি যে দুধ হয় সাদা, এখানে দুধ হয় সাদা, এই বাক্যটির দুধকে সাদা হওয়ার জন্য অন্য কারোর কোনো শর্তের উপরে নির্ভর করতে হয় না। এই জন্য এই বাক্যটিকে বলা হয় নিরপেক্ষ বাক্য। অর্থাৎ যে বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে সম্পর্কিত হতে যে অন্য কারোর উপরে নির্ভর করে না, অন্য কোনো শর্তের উপরে নির্ভর করে না, সেই বাক্যগুলোকে বলা হয় নিরপেক্ষ বাক্য। যেমন রহিম হয় সৎ, করিম নয় বুদ্ধিমান, দুধ হয় সাদা, এই বাক্যগুলো বলা হবে নিরপেক্ষ। আর যে বাক্যগুলোর সাপেক্ষ বাক্য বলা হয়, যে বাক্যগুলোর মধ্যে শর্ত সাপেক্ষে কোনো কিছু উপস্থাপিত হয়, অর্থাৎ কোনো বক্তব্য উপস্থাপিত হতে হলে সেই বক্তব্যটি অন্য কোনো শর্তের মাধ্যমে উপস্থাপন করতে হয়, শর্ত ছাড়া উপস্থাপন করা যায় না, সেই বাক্যগুলোকে বলা হয় সাপেক্ষ পদ, অর্থাৎ সে অপেক্ষমান অন্য কোনো কিছুর উপরে। যেমন এই সাপেক্ষ বাক্যগুলো আবার দুই প্রকার। সাপেক্ষ বাক্যগুলো আবার দুই প্রকার, একটি হলো প্রাকল্পিক আরেকটি হলো বৈকল্পিক। তাহলে প্রাকল্পিক বাক্য, তাহলে প্রাকল্পিক বাক্য হলো প্রকল্প থেকে প্রাকল্পিক কথাটি এসেছে, অর্থাৎ প্রাক কল্পনা বা প্রকল্প। এখন এই বাক্যগুলো গঠিত হবে, এই গঠনের প্রক্রিয়া হলো যে বাক্যগুলোর মধ্যে যদি তবে
যখন তখন যেখানে সেখানে যেভাবে সেভাবে এই সব বা অর্থাৎ এই প্রকৃতির চিহ্ন অর্থাৎ এই প্রকৃতির অর্থ প্রকাশ করে যে ভাষা দিয়ে যে পরিভাষা দিয়ে এই সব পরিভাষা দিয়ে যে বাক্যগুলো গঠিত হবে সেই বাক্যগুলোকে বলা হবে প্রাকল্পিক বাক্য। সেই বাক্যগুলোকে বলা হবে প্রাকল্পিক বাক্য। কারণ প্রাকল্পিক বাক্যের দুইটি অংশ থাকে। এখানে দেখা যাচ্ছে যে যদি তবে এই শর্ত দিয়ে বাক্যটি গঠিত হয়েছে, এটি একটি প্রাকল্পিক বাক্য। এই প্রাকল্পিক বাক্যের মধ্যে দুইটি অংশ রয়েছে, যে বৃষ্টি হয়, মাটি ভিজে। তাহলে এখানে মাটি ভিজে একটি শর্তের উপরে নির্ভর করে। কি শর্তটি? যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়া শর্তের উপরে মাটি ভিজা। বৃষ্টি হওয়া না হওয়া তার উপরে নির্ভর করতেছে যে মাটি ভিজবে কি ভিজবে না। তাহলে এই বাক্যটিকে বলা হয় প্রাকল্পিক। তাহলে প্রাকল্পিক বাক্যগুলোর দুইটি অংশ আছে। পূর্বের অংশকে বলা হয় পূর্বক, আর পরের অংশকে বলা হয় অনুগ। তাহলে পূর্বক পূর্বে গমন করে, শর্ত সবসময় পূর্বে থাকে। কেননা আগে মাটি ভিজবে না আগে বৃষ্টি হতে হবে, কারণ শর্তটি পূর্বে থাকবে। কেননা বৃষ্টি হতে হবে, তবেই না মাটি ভিজা না ভিজার প্রশ্ন। কারণ যদি বৃষ্টি হয় তবেই মাটি ভিজা না ভিজার একটা ব্যাপার আছে। তাহলে যদি এটাকে আমি বলি শর্ত, তাহলে শর্তটা হলে পূর্বে বাস্তবায়ন করতে হবে, পরে ফল অবস্থান করবে। তাহলে পূর্বক পূর্বে গমন করে, আর অনুগ এই মাটি ভিজা না ভিজা নির্ভর করে বৃষ্টি হওয়া না হওয়ার উপরে, এটাকে বলা হয় ফল। এবং এই ফল সবসময় শর্তকে অনুসরণ করে, ফল সবসময় শর্তকে অনুসরণ করে, এই জন্য এটাকে বলা হয় অনুগ। আমি এই দৃষ্টিকোণ থেকে বলি যে অনুসরণ করে গমন করে কাকে? পূর্বককে। ফল সবসময় পূর্বককে অনুসরণ করে গমন করে, এই জন্য এটাকে বলা হয় পূর্বক, পূর্বে গমন করে, আর অনুগ অনুসরণ করে গমন করে, এই জন্য এটাকে বলা হয় ফল। তাহলে এই সাপেক্ষ বাক্যগুলোর আরেকটি অংশ রয়েছে যেটিকে বলা হয় বৈকল্পিক। যে যুক্তি বাক্যগুলো একাধিক বিকল্প দিয়ে গঠিত হয়, অর্থাৎ একটি বাক্যের মধ্যে একের অধিক বিকল্প দিয়ে যদি বাক্যগুলো হয় না হয়, হয় না হয় এই আকারে গঠিত হয়, হয় না হয় এই শর্তগুলো দিয়ে, এই বিকল্প দিয়ে, এই বিকল্প প্রকাশিত হওয়ার জন্য হয় অথবা হয় না হয় এই পরিভাষাগুলো ব্যবহৃত হতে পারে। এই পরিভাষার মাধ্যমে যে বাক্যগুলো গঠিত হবে এই বাক্যগুলোকে বলা হবে বৈকল্পিক, অর্থাৎ একের অধিক বিকল্প দিয়ে এই বাক্যগুলো গঠিত হয়। যেমন যদি বলা হয় রহিম হয় সৎ, না হয় অসৎ। তাহলে এখানে এই যে হয় না হয় দিয়ে বাক্যটি গঠিত হলো, এই বাক্যটির একটি বৈকল্পিক বাক্য। সে যদি সৎ হয় তাহলে অসৎ হবে না, সে যদি অসৎ হয় তাহলে সে সৎ হবে না। তাহলে বৈকল্পিক বাক্যগুলো আমি বলেছি যে একাধিক বিকল্প দিয়ে বাক্যগুলো গঠিত হয়। এই বাক্যগুলোর প্রকৃতি এরকম যে একের অধিক বিকল্প এর মধ্যে থাকবে। এই বাক্যগুলো সম্বন্ধ অনুসারে গঠিত এবং জটিল বাক্য, কারণ এই বাক্যগুলোর মধ্যে একের অধিক বিকল্প থাকে, সম্ভাবনা থাকে একের অধিক। তাহলে যদি রহিম সৎ হয়, এই সম্ভাবনা যদি সত্য হয়, তাহলে রহিম অসৎ, এই সম্ভাবনাটি মিথ্যা। আর যদি রহিম অসৎ হয়, এই সম্ভাবনাটা যদি সত্য হয়, তাহলে রহিম সৎ, এই সম্ভাবনাটি হবে মিথ্যা। তাহলে এ হলো সম্বন্ধ অনুসারে বাক্যগুলোর শ্রেণীবিভাগ, যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। যুক্তিবাক্য গুণ অনুসারে দুই প্রকার।
গুণ অনুসারে বাক্যগুলো দুই প্রকার। গুণ অর্থাৎ যে যুক্তি বাক্যগুলোর মধ্যে বিধেয় পদ দ্বারা কোনো কিছুকে স্বীকার করা হবে, অর্থাৎ যে বাক্যগুলোর মধ্যে কোনো গুণের উপস্থিতি স্বীকার করা হবে তখন তাকে বলা হবে সদর্থক, বা এটাকে বলা হয় ইতিবাচক বা ভাববাচক। এখন এই যে ইতিবাচক বা ভাববাচক বা সদর্থক, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে বিধেয় পদ দ্বারা যখন কোনো কিছুকে স্বীকার করা হবে, অর্থাৎ কোনো গুণের উপস্থিতি স্বীকার করে নেওয়া হবে, তখন তাকে বলা হবে সদর্থক। যেমন দুধ হয় সাদা, চিনি হয় মিষ্টি, তাহলে আকাশ হয় নীল, তাহলে সে হয় সৎ। তাহলে এই যে বাক্যগুলো, বইটি হয় অনেক ভারী, তাহলে এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে সব কিছুর মধ্যেই বিধেয় পদ দ্বারা একটি উদ্দেশ্যের মধ্যে একটি ভাবের উপস্থিতি বা একটি গুণের উপস্থিতি বা একটি গুণের স্বীকৃতি উপস্থাপিত হচ্ছে। তাহলে এই বাক্যগুলোকে বলা হয় সদর্থক। এই বাক্যগুলোকে বলা হবে সদর্থক বা ইতিবাচক। নৈরর্থক, যে যুক্তিবাক্যের বিধেয় পদগুলো দ্বারা বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদকে অস্বীকার করা হবে, অর্থাৎ উদ্দেশ্য পদের মধ্যে গুণের অনুপস্থিতি কথা বলা হবে, সেই বাক্যগুলোকে বলা হবে নৈরর্থক। যেমন রহিম নয় সৎ, দুধ নয় কঠিন। তাহলে এই যে রহিম নয় সৎ, এখানে সৎ কথাটি নয় দ্বারা রহিম সম্পর্কে অস্বীকার করা হলো, তাহলে এই বাক্যগুলো বলা হবে নৈরর্থক যুক্তিবাক্য। তাহলে এই হলো গুণ অনুসারে যুক্তিবাক্যের দুইটি শ্রেণী। পরিমাণ অনুসারে যুক্তিবাক্যগুলোকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটি হলো সার্বিক, আরেকটি হলো বিশেষ। তাহলে সার্বিক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যগুলোর বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হবে, তাদেরকে বলা হবে সার্বিক। যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের বিস্তৃতিকে সম্পূর্ণভাবে স্বীকার অথবা সম্পূর্ণভাবে অস্বীকার করবে, যেমন সকল মানুষ হয় মরণশীল। তাহলে এখানে মরণশীল কথাটি উদ্দেশ্য সম্পর্কে কিভাবে প্রযোজ্য হয়েছে? একেবারে সম্পূর্ণভাবে, অর্থাৎ সকল মানুষ, অর্থাৎ মানুষ বলতে যা বোঝায় তার একজনও বাদ নাই, এই গুণের ভিতরে রয়েছে যে সকল মানুষ হয় কেমন? মরণশীল। আবার এটা হলো সদর্থক, এটা হলো সার্বিক। আবার বিশেষ এবং সার্বিকভাবে আবার নাও করা যেতে পারে। বিধেয় পদ দ্বারা যদি উদ্দেশ্য সম্পর্কে উদ্দেশ্যের ব্যক্তর থাকে বা বিস্তৃতিকে যদি সম্পূর্ণভাবে অস্বীকার করা যায়, যেমন কোনো মানুষ নয় দেবতা। এখন নয় দ্বারা দেবতা কথাটি মানুষ সম্পর্কে অস্বীকৃত হয়েছে কীরকমভাবে? সম্পূর্ণভাবে, যে মানুষের একজনও দেবতা নাই, মানুষের একজনও দেবতা নাই। এ হলো সার্বিক। এখন বিশেষ, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্যের ব্যক্তর থাকে আংশিক স্বীকার বা আংশিক অস্বীকার করা হবে, তাদেরকে বলা হবে বিশেষ যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে আংশিকভাবে স্বীকার বা অস্বীকার করা হবে, অর্থাৎ উদ্দেশ্যের বিস্তৃতিকে আংশিকভাবে স্বীকার অথবা আংশিকভাবে অস্বীকার করা হবে, সেই যুক্তিবাক্যগুলোকে বলা হবে বিশেষ যুক্তিবাক্য। যেমন এই বিশেষ যুক্তিবাক্যগুলোর যে পরিভাষা ব্যবহৃত হয়, যেমন কিছু মানুষ হয় শিক্ষিত, কিছু মানুষ হয় শিক্ষিত। তাহলে এখানে বিধেয় পদ শিক্ষিত কথা দ্বারা মানুষ উদ্দেশ্যকে স্বীকার করা হয়েছে কিভাবে? অংশ বিশেষ সম্পর্কে, অর্থাৎ মানুষের একটি অংশ হলো শিক্ষিত। আবার যদি এটাকে উল্টিয়ে বা ঘুরিয়ে বলি, কিছু মানুষ নয় শিক্ষিত, তাহলে বিধেয় পদ দ্বারা মানুষ সম্পর্কে একটা অংশ অস্বীকার করা হলো, এটা হলো বিশেষ যুক্তিবাক্য। যেমন শিক্ষিত গুণটি মানুষ সম্পর্কে অংশ বিশেষ সম্পর্কে অস্বীকৃত, যে কিছু মানুষ নয় শিক্ষিত। তাহলে এই হলো যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। তো সবাইকে ধন্যবাদ।
আগামী ক্লাসে আবার আমরা দেখা হবে ইনশাল্লাহ, এই আশা রেখে শেষ করছি। কয় মিনিট হলো ভাই?